আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, ধারাবাহিকভাবে আমরা বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান করে আসছি। আজকে আমরা দেখব বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবিচকের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ৮০টি প্রশ্নের সমাধান। পরীক্ষাটি হয়েছিল ২রা মার্চ ২০২৪ এবং সময় ছিল ৫০ মিনিট। প্রথম প্রশ্ন, সন্ধি বিচ্ছেদ করুন উত্তম বর্ণ। উত্তম বর্ণ এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে অপশন গ উত্তম যোগ ঋণ। অপশন গ। সন্ধি বিচ্ছেদ করুন স্বার্থ। স্বার্থ এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে অপশন খ স প্লাস অর্থ। স্বার্থ স যোগ অর্থ। ৩ নম্বর, জাকাতের টাকা ঠিক মতো দিন। এখানে জাকাতের শব্দটি কোন কারক? এখানে জাকাতের শব্দটি আসলে সম্প্রদান কারক। অপশন খ। সরল বাক্যকে যৌগিক বাক্যে রূপান্তর করুন। পরিশ্রম করলে ফল পারে। এখানে পরিশ্রম করলে ফল পারে এটির যৌগিক বাক্যে রূপান্তর হবে পরিশ্রম করো তবেই ফল পাবে। অপশন ঘ। পরোক্ষ উক্তিতে পরিবর্তন করুন। রাষ্ট্রপতি বললেন বাংলাদেশ চিরজীবী হোক। রাষ্ট্রপতি বললেন বাংলাদেশ চিরজীবী হোক, এইটার পরোক্ষ উক্তি হবে রাষ্ট্রপতি বাংলাদেশের চিরায়ু কামনা করলেন। অপশন ক। রাষ্ট্রপতি বাংলাদেশের চিরায়ু কামনা করলেন। ৬ নম্বর প্রশ্ন, বাক্য সংকোচন করুন। যে গাছ কোনো কাজে লাগে না। যে গাছ কোনো কাজে লাগে না তাকে এক কথায় বলে আগাছা। ৭ নম্বর, নিচের কোনটি উপকার শব্দের প্রতিশব্দ নয়? উপকার শব্দের প্রতিশব্দ নয় হচ্ছে অপশন ঘ উৎকণ্ঠ। ৮ নম্বর, বিপরীত শব্দ লিখুন। অনুরাগ। অনুরাগ এর বিপরীত শব্দ হলো বিরাগ। অপশন খ। ৯ নম্বর, শব্দার্থ লিখুন। ইন্টারভিউ। ইন্টারভিউ এর বাংলা অর্থ হচ্ছে সাক্ষাৎকার। অপশন এখানে গ এ সাক্ষাৎকারটি রয়েছে, আমরা সুতরাং সাক্ষাৎকার অপশন হিসেবে আমরা গ সঠিক উত্তর হিসেবে নেব। শব্দার্থ লিখুন। রিপাবলিক। রিপাবলিক এর শব্দার্থ হচ্ছে প্রজাতন্ত্র। অপশন খ। বৃক্ষ শব্দের সমার্থক শব্দ কোনটি? বৃক্ষ শব্দের সমার্থক শব্দ হচ্ছে বিটপি। অপশন ক। সাবকনসাস শব্দটির বাংলা পরিভাষা কি? সাবকনসাস শব্দটির বাংলা পরিভাষা হচ্ছে অবচেতন। অপশন খ। কোনটি ইংরেজি শব্দ? নিচের অপশনগুলোর ভিতরে অপশন গ কমা এটি ইংরেজি শব্দ। শূন্য পূরণ রচনা করেছেন কে? শূন্য পূরণ রচনা করেছেন রামাই পণ্ডিত। অপশন খ। কোনটি শুদ্ধ বানান? নিচের অপশনগুলোর ভিতরে আকাঙ্ক্ষা অপশন গ এটি শুদ্ধ বানান। বীরবল ছদ্মনামে কে লিখতেন? বীরবল ছদ্মনামে লিখতেন প্রমথ চৌধুরী। অপশন ঘ। ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। অপশন গ। গাছ পাথর বাগধারাটির অর্থ কি? গাছ পাথর বাগধারাটির অর্থ হচ্ছে হিসাব নিকাশ করা। অপশন ঘ। আলাওলের তোহফা কোন ধরনের কাব্য? আলাওলের তোহফা আলাওলের তোহফা কোন ধরনের কাব্য? আলাওলের তোহফা এটি একটি নীতি কাব্য। অপশন ক। অপ কি ধরনের উপসর্গ? অপ সংস্কৃত উপসর্গ। অপশন ঘ। ১ হেক্টর সমান কত? ১ হেক্টর সমান মূলত হচ্ছে ১০,০০০ বর্গমিটার। এটি যখন আমরা এভাবে দেখি যে এটা মূলত স্কোয়ার হয়, এভাবে এখানে ১০০ মিটার এবং এটা হচ্ছে ১০০ মিটার। তাহলে এই ১০০ মিটার এবং ১০০ মিটার যখন আমি গুণ করব তখন হবে কি ১০,০০০ বর্গমিটার। এই ১০,০০০ বর্গমিটারটাই হচ্ছে কি আমাদের ১ হেক্টর। সঠিক উত্তর হচ্ছে ১০,০০০ বর্গমিটার সমান হচ্ছে ১ হেক্টর। ২২ নম্বর, ২ স্কোয়ার তারপরে আবার স্কোয়ার, এটা মূলত হচ্ছে এরকম ২ স্কোয়ার এর উপর স্কোয়ার। তো ভিতরের যে মানে আমাদের ব্র্যাকেটের ভিতরে যে ২ স্কোয়ার রয়েছে এটার মান কত? ২ এর উপর স্কোয়ার মানে ২। হ্যাঁ, এরপরে আবার এই যে উপরের যে স্কোয়ারটা এটাও রয়েছে, থেকে গেল। এরপরে ৪ এর উপর স্কোয়ার মানে হচ্ছে ৪ ৪ ১৬। ওকে, তাহলে অপশন গ। ২৩ নম্বর, সমকোণী ত্রিভুজের একটি কোণ ৩০ ডিগ্রি সমকোণ ব্যতীত, মানে সমকোণ তো এটা ৯০ ডিগ্রি, তো সমকোণ ব্যতীত এই অর্থাৎ এই ৯০ ডিগ্রি ব্যতীত আরো যে দুইটা কোণ আছে ওই দুইটা কোণের একটা হচ্ছে ৩০ ডিগ্রি, তাহলে অপরটি কত? তাহলে আমরা জানি যে সমকোণী ত্রিভুজ বা অন্যান্য যে কোনো ত্রিভুজের টোটাল হচ্ছে তিনটা কোণের মান হচ্ছে ১৮০ ডিগ্রি। তো একটা তো ৯০ ডিগ্রি সমকোণী ত্রিভুজ হওয়ার কারণে এটা জানি আমরা। বাকি আর একটা কোণ দেওয়া হচ্ছে ৩০ ডিগ্রি। তাহলে বাকি তৃতীয় যে কোণটি সেটি কত ডিগ্রি হবে? একদমই সহজ, ৬০ ডিগ্রি হবে। অর্থাৎ ৯০ ডিগ্রি প্লাস ৩০ ডিগ্রি প্লাস এক্স ইকুয়াল টু ১৮০ ডিগ্রি। এক্স ইকুয়াল টু কত হবে? ১৮০ থেকে ৯০ আর ৩০, তাহলে ১২০।
120 বাদ দিলে কত? 160 ডিগ্রি। এই 60 ডিগ্রি হচ্ছে আমাদের তৃতীয় কোণের মান। 24 নম্বর, একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘোরে, 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে? এখানে চাকাটি প্রতি মিনিটে 90 বার করে, প্রতি মিনিট মানে 60 সেকেন্ড, মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে 60 সেকেন্ড এ ঘোরে হচ্ছে 90 বার, অতএব 1 সেকেন্ডে কতবার ঘুরবে? তাহলে এটা কত হবে? 90 ডিভাইডেড 60 বার। ওকে, আমি এটা এইভাবেই রাখলাম, কাটাকাটি করলাম না এখনই। তো 1 সেকেন্ডে কতবার ঘোরে? 90 বাই 60 বার ঘোরে। এখন একটা চাকা একবার ঘুরলে সে কিন্তু 360 ডিগ্রি কোণ অতিক্রম করে বা 360 ডিগ্রি করে, কারণ চাকার পুরোটা, হ্যাঁ, একদম চাকার পুরোটা রাউন্ড হিসেব করলে এটা এর ভিতরে 4টা কোণ আছে, 4টা সমকোণ আছে, 4টা সমকোণ আছে। হ্যাঁ, একটা চাকাকে আপনি 4 ভাগ করবেন, সমান 4 ভাগে ভাগ করবেন, দেখবেন যে 4টা সমকোণ হচ্ছে। তো 4টা সমকোণ মানে হচ্ছে 4 নং 36, 360 ডিগ্রি। এখন একবার ঘুরলে কোণ উৎপন্ন হয় 360 ডিগ্রি, একবার ঘুরলে। অতএব আমাদের যেটা বের হয়েছে 90 বাই 60। এতবার ঘুরলে কি হবে? এতবার ঘুরলে যেটা হবে যে 360 গুণন 90 বাই 60, এই 60 দিয়ে এই 360 কে কাটবো আমি 6 বার, তাহলে 6 দিয়ে 90 কে গুণ করলে কত হবে? 6 দিয়ে 90 কে গুণ করলে হবে 6 9 54, হ্যাঁ, 540 ডিগ্রি। অর্থাৎ 60 সেকেন্ডে 90 বার ঘুরলে 1 সেকেন্ডে চাকাটি মূলত 540 ডিগ্রি ঘুরবে। অপশন ঘ হচ্ছে সঠিক উত্তর। 25 নম্বর কি বলছে? পরের সংখ্যাটি কত হবে? দেখেন কি বলছে, 10 থেকে 22। এখানে 10 থেকে 22 এটা কিভাবে হয়েছে? আমরা একটা মেজারমেন্ট বের করি যে 10 কে আমরা 2 দিয়ে গুণ করছি প্লাস আবার 2 যোগ করছি, 10 দুগুণে 20, তার সাথে আবার 2 যোগ, মানে 2 দিয়ে গুণ করছি, মানে ডাবল আর কি, গুণ করে আবার 2 দিয়ে যোগ করছি। এরপরে 22 থেকে কত হবে? কত দিছে এরা? 46 দিছে। তো 46টা কিভাবে আসে 22 থেকে? 22 এর সাথে প্রথমে 2 গুণন, 22 দুগুণে 44, এর সাথে আবার হচ্ছে 2 যোগ, তাহলে কত হবে? 46। জাস্ট এইভাবে আর কি। তো 46 থেকে তাহলে কি করব আমরা? দেয়া আছে হচ্ছে 94, তাহলে 46 গুণন 2 কত হয়? 92 যোগ আবার হচ্ছে 2, 94। আচ্ছা, এখন তাহলে 94 কে আমি কি করব? 2 দিয়ে গুণ করব যোগ আমি 2 করব, তাহলে 94 দুগুণে কত হয়? 188, 188 সাথে আবার 2 যোগ করতে হবে, তাহলে 190 হবে। অপশন ঘ। 26 নম্বর, পরপর 3টি সংখ্যার গুণফল 120 হলে তাদের যোগফল কত হবে? এখানে আমরা জাস্ট একটু ধরে নিব যে একটা সংখ্যা ধরলাম হচ্ছে x - 1, যেহেতু পরপর 3টি সংখ্যা, তাহলে x - 1 যদি একটা সংখ্যা হয়, তাহলে পরের সংখ্যাটা কত হবে? 1 বাড়বে। এরপরের সংখ্যাটা কত হবে? আরো 1 বাড়বে। হ্যাঁ, এই 3টে সংখ্যা আমরা পেয়ে গেলাম। এখন যেহেতু এই 3টি সংখ্যার গুণফল 120, তাহলে আমরা লিখতে পারি কি যে x - 1 into x into x plus 1 equal to 120। এটা আমরা সূত্র মতে বা প্রশ্ন মতে পেলাম। এখন এই যে প্রথম যে x - 1 আর পরের যে x plus 1, এই দুটো কিন্তু আবার একটি সূত্রের অংশ। সেটা হচ্ছে কি? আমাদের উৎপাদকের সূত্র, সেটা হচ্ছে a square minus b square এর সূত্র। তো যেহেতু এখানে 1 রয়েছে, তাই x square minus 1, আর এই যে মাঝখানে যে x টা রয়েছে এটা কিন্তু এখনো রয়ে গেছে, এই যে into x equal to 120। বা এখন আমি x দিয়ে পুরোটাকে গুণ করব, অর্থাৎ এই যে x স্কয়ার মাইনাস 1 কে গুণ করব, তাহলে কি হবে? x কিউব মাইনাস x হবে। হ্যাঁ, x দিয়ে একবার x স্কয়ার কে গুণন, x কিউব হলো, x দিয়ে 1 কে গুণন x হলো, ইকুয়াল টু 120 যা আছে তাই। এখন দেখেন এখানে x এর মান কত বসালে x কে কিউব করব, করে আবার x এর মান বাদ দিব, দিয়ে 120 হবে। আমরা সহজেই বুঝতে পারতেছি যে x এর মানটা এখানে আমাদের 5 বসাতে হবে, তাহলে 5 এর উপরে কিউব হবে মাইনাস x এর মান তো 5 বসাইছি, তাহলে 5 হবে, ইকুয়াল টু কত? 120 হবে না? মানে অর্থাৎ 125 থেকে 5 বাদ দিলে কিন্তু 120ই হচ্ছে, অর্থাৎ x এর মানটা আমরা পেলাম কত? 5। ওকে, এখন সংখ্যাগুলো কি কি ছিল? সংখ্যাগুলো ছিল হচ্ছে, প্রথম সংখ্যা ছিল x - 1, তার মানে x এর মান তো 5, 5 - 1 ইকুয়াল টু 4, অর্থাৎ প্রথম সংখ্যাটা আমরা পেয়ে গেলাম
4। দ্বিতীয় সংখ্যা হচ্ছে x, অর্থাৎ x এর মান 5, 5 এটা দ্বিতীয় সংখ্যা। তৃতীয় সংখ্যা হচ্ছে x plus 1, তাহলে কি হবে 5 plus 1 equal to 6। এখন এই যে 4, 5 এবং 6 এই তিনটা সংখ্যা হচ্ছে পরপর সংখ্যা পেয়ে গেলাম। তো প্রশ্নে চেয়েছি তাদের যোগফল কত হবে, তাহলে যোগফলটা কি হবে আমাদের 4 যোগ 5 কত, 4 5 9, 9 আর 6 যোগ করলে 15। অপশন ঘ হচ্ছে উত্তর। 27 নাম্বার, কতজনের মধ্যে 125টি কমলা ও 145টি কলা সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? এখানে নিয়মটা হলো যে 125 এবং 145, এই 125টি কমলা এবং 145টি কলা এই উভয় ধরনের ফলই একটা নির্দিষ্ট সংখ্যক মানুষের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। প্রত্যেকে সমান জিনিস, সমান সংখ্যক কলা পাবে, সমান সংখ্যক কমলা পাবে। এখন 25 দেখা যাবে যে 125 এর ভিতরে যায় কিন্তু 145 এর ভিতরে যায় না। হ্যাঁ, দ্যাটস ওয়াই আমাদের যেটা করতে হবে যে এমন একটা সংখ্যা বের করতে হবে, এমন একজন মানে মানুষের সংখ্যা বের করতে হবে যেটা 125 এর ভিতরেও নির্দ্বিধায় যায়, 145 এর ভিতরেও নিঃশেষে বিভাজ্য হয়। সেটা হচ্ছে আমাদের 5, কারণ 5 125 এর ভিতরেও যায়, নিঃশেষে বিভাজ্য 145 এর ভিতরে যায়। আর বাকি সংখ্যাগুলো কিন্তু একটাও এই দুটোর ভিতরে যাবে না, অর্থাৎ 25, 35 এবং 15 এই তিনটা সংখ্যা 125 এর ভিতরে এবং 145 এর ভিতরে এই দুটার ভিতরেই নিঃশেষে বিভাজ্য হবে না। একমাত্র 5 উভয় সংখ্যার ভিতরে নিঃশেষে বিভাজ্য হয়, অর্থাৎ সমানভাবে তখন ভাগ করে দেওয়া যাবে। সঠিক উত্তর হচ্ছে এখানে 5 জন। 28 নাম্বার, 90 কোন সংখ্যার 75%? ওকে, ধরি x এর 75% ইকুয়াল টু হচ্ছে 90। আমরা জাস্ট ধরে নিলাম যে x এর 75%, এখানে বলছে যে কোন সংখ্যার, x এর কোন সংখ্যার, আমরা ধরলাম যে x, সেই সংখ্যাটা x, তাহলে x এর 75% সমান 90, তাহলে কি হবে 75x ডিভাইডেড পার্সেন্ট মানে হচ্ছে 1/100, তাহলে 75% মানে 75/100, আর সাথে যেহেতু x রয়েছে x টা গুণন হলো, ইকুয়াল টু কত হবে 90। 75 কে আমি এখানে কেটে নিই, যেহেতু উপরে নিচে কাটা যায়, 75 কে 25 দিয়ে কাটবো, 3 25 75, আর 100 কে 25 দিয়ে কাটলে 4, তাহলে উপরে কি থাকবে 3x ভাগ নিচে হলো 4, তাহলে 3x ইকুয়াল টু কত হবে 90 গুণন 4, অতএব x ইকুয়াল টু এটার নিচে 3 ভাগ হবে, তাহলে 3 দিয়ে 90 কে কাটলে 30, 30 গুণন 4 মানে হচ্ছে 120। হ্যাঁ, 120 হচ্ছে আমাদের সেই সংখ্যা। অপশন খ। 29 নাম্বার, কি বলছে 10 টাকায় 12টি করে কমলা ক্রয় করে 10 টাকায় 8টি করে কমলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এখানে দেখেন প্রশ্নে বলছে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এই অঙ্কটা পড়ে কি আমি বুঝতে পারলাম যে লাভ হবে না ক্ষতি হবে? যারা অঙ্কে মোটামুটি এক্সপার্ট বা যারা এইটাতে বুঝতে পারেন যে কি লাভ না ক্ষতি, তাদের জন্য এই অংশটা স্কিপ করে যাবেন। এটা যারা অঙ্কে একটু দুর্বল বা কনফিউশনে ভোগেন যে আমার লাভ হবে না ক্ষতি হবে, তাদের জন্য এই অংশটা। সেটা হচ্ছে দেখেন আমি আপনাদের বলি যে 10 টাকায় 12টি কমলা কিনছে, সংখ্যা কিন্তু এখানে 12টি, 12টি কমলা কিনছে 10 টাকায়। এর পরের অংশে কি বলছে 10 টাকায় 8টি করে কমলা বিক্রয় করলে, অর্থাৎ সেম সে 10 টাকা দিয়ে 12টা কিনছে, 10 টাকা, টাকা কিন্তু 10 টাকা, বাট বিক্রি করার সময় 10 টাকায় সে 8টা বিক্রি করে ফেলছে, অর্থাৎ তার যে ইনভেস্ট 12টা কমলা কিনতে সে 10 টাকা ইনভেস্ট করছে, সে এই 10 টাকা উঠায় নিয়ে আসছে 8টা কমলা বিক্রি করেই। তার মানে তার কাছে এখনো 4টা কমলা রয়ে গেছে, সেই 4টা কমলা এখন যা বিক্রি করবে ওটাই তার লাভ হিসেবে থেকে যাবে। তো ব্যাপারটা হচ্ছে যে 10 টাকা ইনভেস্ট করে 12টা কমলা কিনছে, বাট সে 10 টাকা তুলে নিয়ে আসছে 8টা কমলা বিক্রি করেই। তার মানে তার কাছে এখনো 4টা কমলা এক্সট্রা রয়ে গেছে, যেটা সে বিক্রি করবে এবং অবশ্যই তার লাভ হবে। এখন তার মানে এখানে শতকরা কত লাভ বা ক্ষতি হবে, এটা মূলত লাভ হবে। এখন এই লাভটা শর্টকাটে বের করার জন্য আমরা যেটা করব যে একটা করে কমলার দাম আমরা বের করে নিব একদম শর্টকাটে। এখানে দেখেন আমরা মুখে মুখে করে নিব যে এখানে কি বলছে যে 12টি কমলার দাম হচ্ছে 10 টাকা প্রথম অংশে, হ্যাঁ 12টি কমলার দাম 10 টাকা, আবার পরে বলছে যে 8টি কমলার দাম 10 টাকা। একটা হচ্ছে প্রথমটা হচ্ছে ক্রয় মূল্য, এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য, আর পরের যে 8টি এটা হচ্ছে বিক্রয় মূল্য। ওকে, তাহলে আমরা দেখেন বের করি যে একটির ক্রয় মূল্য হচ্ছে কত হবে, একটি ক্রয় মূল্য মানে 10/12, আর একটির বিক্রয় মূল্য কত হবে 10/8। এখন যেহেতু লাভ হয়েছে তো লাভের সূত্রটা হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। ওকে, তাহলে আমরা লাভটা আমি বের করি, লাভ
ইকুয়াল টু কত হবে, বিক্রয় মূল্য আমাদের কত, 8 উপরে 10 বিয়োগ নিচে কত, এটা হচ্ছে ক্রয় মূল্য আমাদের বের হচ্ছে 10 ডিভাইডেড 12। এখন 8 আর 12 লসাগু কত, 8 আর 12 লসাগু হচ্ছে 24। তো 24 এর ভিতরে এই 8 যায় কয়বার, 3 বার, 3 10 30 বিয়োগ 12, 24 এর ভিতরে যে 2 বার, 2 দিয়ে 10 কে গুণন, 12 দুগুণে 20। তাহলে কত হবে, এটা হবে 10 ডিভাইডেড 24। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের লাভ। এই লাভটা কত টাকা লাভ হয়েছে, ওই যে বিক্রয় ক্রয় মূল্য 10 টাকা, এই 10 টাকায় মূলত তার লাভ হয়েছে। ওকে, এখন একটার যে ক্রয় মূল্য ছিল, একটার ক্রয় মূল্য ছিল হচ্ছে 10/12 টাকা। আমরা জাস্ট এখন এটা হিসাব করব যে, এটা একটু ইংরেজি লিখলাম, 10/12 টাকায় লাভ হয় কত, 10/24 টাকা। অতএব 1 টাকায় কত, 100 টাকায় কত। তাহলে 100 টাকায় আমি যখন বের করব, তখন আমাকে যেটা করতে হবে যে 10/24 গুণন, এই যে মাঝখানে যে আমি 1 টাকায় লাভ হয় কত, যখন আমি 1 টাকায় লাভ হয় বের করব, তখন এই 10/12টা এটা উল্টে যাবে, উপরে যাবে 12, নিচে আসবে 10। আর যখন 100 টাকায় কত বের করব, তাহলে 100টা তখন গুণ হয়ে যাবে। এখন দেখেন, এই 10 দিয়ে এই 10 কে কাটবো, 12 দিয়ে 24 কে কাটবো 2, 2 দিয়ে 100 কে কাটবো 50। তাহলে 50% আমাদের লাভ হবে, অপশন খ। 30 নম্বর কি বলছে, যদি x কে 7 দিয়ে ভাগ করা হয় তবে ভাগশেষ 5 থাকে, যদি 3x কে 7 দিয়ে ভাগ করা হয় তবে ভাগশেষ কত থাকবে। যদি x কে 7 দিয়ে ভাগ করা হয় তবে ভাগশেষ 5 থাকে, তার মানে x এমন একটা সংখ্যা যাকে 7 দিয়ে ভাগ করলে সবসময় ভাগশেষ 5 থাকে। তো এখন দেখেন, 7 দিয়ে প্রথম যে সংখ্যাটা যায় সেটা হচ্ছে 7, 7 সাথে যদি আমি 5 যোগ করে দিই তাহলে কত হবে, 12। এখন এই 12 কে দেখেন, আপনি যদি 7 দিয়ে ভাগ করেন তাহলে কত হবে, 7 থেকে 7 বাঁচবে 5। ওকে, এখন 7 আরো কার ভিতরে যায়, 14 ভিতরে যায়। যখন আপনি 14 ভিতরে 14 মানে 14 ভিতরে যাবে, 7 দুগুণে 14, আমি 14 সঙ্গে 5 যোগ করব, তাহলে কত হবে, 19 হবে। তো 19 কে যখন আপনি 7 দিয়ে ভাগ করবেন তখনও কিন্তু 5 থেকে যাবে। আবার 7 কার ভিতরে যায়, আরো 21, তারপর 28, এবার 35। তো যেই সংখ্যার ভিতরে যাবে সেই সংখ্যার সঙ্গে জাস্ট 5 যোগ করে দিবেন, তাহলে সবসময় 7 দিয়ে ভাগ করলে 5 অবশ্যই থেকে যাবে। এখন আমরা ছোট সংখ্যাটাই ধরি, সেটা হচ্ছে 12, যেহেতু এটা আমাদের গুণন করতে বা ভাগ করতে সুবিধা হবে, আমরা 12 ধরলাম। ওকে, তার মানে x ইকুয়াল টু 12 আমরা ধরে নিলাম। তো 12 কে 7 দিয়ে ভাগ করলে তাহলে অবশিষ্ট থাকে হচ্ছে 5। তো পরে কি বলছে যে 3x কে 7 দিয়ে ভাগ করলে, 3x মানে হচ্ছে, তাহলে কত হবে, 3 12 36 না, 36। এখন 36 কে 7 দিয়ে ভাগ করতে হবে। তো 36 কে 7 দিয়ে ভাগ করলে কত থাকবে অবশিষ্ট, তাহলে 5 7 35 না, 7 ভাগ হচ্ছে 36, তাহলে 5 7 35, বাকি হলো 1। এই যে 1টা হচ্ছে আমাদের ভাগশেষ থাকে, অপশন ক। আপনি যখন 19 দিয়ে করবেন তাও মিলবে, যখন আপনি 3 7 21, 21 সাথে 5 26, 26 দিয়ে যখন করবেন তাও মিলবে, সবসময় একই পাওয়া যাবে। 3x কে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ সবসময় 1 থাকবে। 31 নম্বর হচ্ছে √1.2 এর বর্গমূল। এটা মূলত প্রশ্নটা একটু ভুল আছে, দেখেন এখানে যদি আমি এভাবে বলি যে রুট 1.2, তার মানে এটা তো একটা 1.2 এর বর্গমূল বের করব, এরপরে এর বর্গমূল, তার মানে আবারও বর্গমূল বের করব। তো সাধারণত একই অঙ্কে দুইবার করে বর্গমূল চায় না, এটা প্রশ্নে ভুল। আমরা শুধু 1.2 এর বর্গমূলটা বের করব। হ্যাঁ, এখানে বর্গমূল না লিখে আমরা লিখবো √1.2 এর মান কত, আমরা এভাবে বের করে নিতে পারি। তাহলে আমরা এভাবে একটু দেখে নিই যে √1.2 এর মানে হচ্ছে ইকুয়াল টু 1.2 কে মানে পয়েন্টটা তুলে দেব, তুলে দেওয়ার পরে নিচে আমাকে 100 দিতে 10 দিতে হবে। 10 কেন, কারণ দশমিকের জন্য 1 আর দশমিক পরে 1 ঘর আছে, এই জন্য এটা। এখন এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে লিখতে পারি হচ্ছে √3 গুণন 4, নিচে লিখতে পারি √2 গুণন 5। হ্যাঁ, ওকে, আমরা এটা লিখতে পারি। তো আমরা মাঝখানে আসি, অঙ্কের একদম অপশনগুলোর মাঝখানে আসি জায়গার অভাবে। 4 যে রয়েছে উপরে, এটাকে বর্গমূল থেকে আলাদা করলে কি হবে, এটা হয়ে যাবে 2, আর 3 এর উপরে রুট আছে, এটা থেকে যাবে।
আর নিচে যেটা আছে সেটা হচ্ছে আমরা কি লিখতে পারি, √2 ইন্টু √5। হ্যাঁ, আমরা এটা কি করলাম, একটু আলাদা করে নিলাম। উপরে যে 2 আছে এই 2টাকে আমরা কি লিখতে পারি, দুইটা √2 লিখতে পারি। এরপরে নিচে তো যা আছে তাই, তো এই একটা √2 আর একটা √2 কেটে যায়, কেটে গিয়ে উপরে কি থাকে, উপরে থাকে √2 ইন্টু √3। এটাকে আবার একত্রিত করলে √6 লেখা যায়, আর নিচে হচ্ছে 5। আচ্ছা, এখন এইটাকে আমি আবার কি করব, √5 দিয়ে উভয়কে উপরে নিচে গুণ করব। √5 দিয়ে উপরে নিচে গুণ করব, তাহলে কি হবে, √6 ইন্টু √5। √5 তো আগেই আছে, আর একটা √5 দিয়ে আমি গুণ করলাম, উপরে নিচে উভয়কে গুণ করলাম। তাহলে উপরে কি হবে, উপরে হবে হচ্ছে 5 6 30, এই যে রুটের নিচে থাকবে এটা √30, আর নিচে কি হবে 5। তাহলে অপশন ক এটি হচ্ছে আমাদের উত্তর, √30 ভাগ হচ্ছে 5। 32 নম্বর কি বলছে, x³ x² x² এর গসাগু কত। গসাগুর নিয়ম হচ্ছে কি, যে মিলের একটা নিতে হবে, মানে যে উৎপাদকগুলো মিলবে প্রত্যেকের মধ্যেই যে উৎপাদকগুলো আছে কমন আছে সেই মিলের একটা নিতে হবে। এখন দেখেন প্রথমটাতে কি দেয়া আছে, প্রথমটাতে দেওয়া আছে x³ তার মানে x² ইন্টু x লেখা যায়, x³ কে x² ইন্টু x²। দ্বিতীয়টা কি আছে, x²y ইকুয়াল টু x² ইন্টু y, এটা লেখা যায়, ইন্টু দিয়ে লিখলাম। পরেরটাতে কি আছে, x² y² ইকুয়াল টু x² ইন্টু y²। তো মিলের একটা, কোন উৎপাদকটা মিল আছে, প্রত্যেকের ভিতরে আছে, তিনটা রাশির ভিতরে আছে, সেটা হচ্ছে x², x²। তাহলে এই তিনটা উৎপাদকের ভিতরে x²টা হচ্ছে মিল, তো এই মিলের একটা আমাকে নিতে হবে, সেটা হচ্ছে x²। এটাই হচ্ছে আমাদের গসাগু। গসাগুর নিয়মে এইটা, যে যে উৎপাদকটা সবগুলো রাশির ভিতরে কমন থাকবে, মিল থাকবে, সেটাই হচ্ছে আমাদের গসাগু। তাহলে x² হচ্ছে অপশন ক্ষয়ে দেয়া রয়েছে, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। 33 নম্বর, 8 7 14 এর তৃতীয় রাশি কোনটা। তার মানে হচ্ছে এইটা প্রথম রাশি, 7 দ্বিতীয় রাশি, 14 হচ্ছে চতুর্থ রাশি, তৃতীয় রাশি বের করতে হবে। তো এটার নিয়ম হচ্ছে যে 8/7, মানে এই যে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে চতুর্থ। হ্যাঁ, 14 হচ্ছে চতুর্থ। তাহলে প্রথমটার নিচে দ্বিতীয়টা ভাগ করব, 8/7 ইকুয়াল টু, এবার তৃতীয়টার নিচে চতুর্থটা ভাগ করব। তৃতীয় তো আমরা জানি না, x ধরে নিলাম, চতুর্থ হচ্ছে আমাদের 14, চতুর্থ সংখ্যাটা হচ্ছে 14। তো এখন তাহলে কি হবে, যে 7x ইকুয়াল টু 8 গুণন 14, অতএব x ইকুয়াল টু কত হবে, 8 গুণন 14 ডিভাইডেড হচ্ছে 7। 7 দিয়ে 14 কে কাটে 2, আর 2 গুণে কত হবে 16। তাহলে অপশন গ হচ্ছে সঠিক উত্তর। 34 নম্বর, 1 কিলোমিটার সমান কত গজ। 1 কিলোমিটার সমান মূলত হচ্ছে 1094, সরি বাংলা ইংরেজি, 1094 গজ। তো কাছাকাছি হিসেবে 1091.20 এটা নেওয়া যায়, বাট এই প্রশ্নে অ্যান্সার না করাটাই বেটার। 1 কিলোমিটার সমান সঠিকভাবে লিখতে গেলে 1094 গজ হবে। 5 নাম্বার, গণিতে প্রক্রিয়া প্রতীক কয় ধরনের। গণিতে প্রক্রিয়া প্রতীক হচ্ছে 4 ধরনের, যেগুলো কি প্লাস, মাইনাস, গুণন এবং ভাগ। এই চারটি হচ্ছে আমাদের কি প্রক্রিয়া প্রতীক। 36 নম্বর কি বলছে, যে ক খ এর চেয়ে বড়, গ ক এর চেয়ে ছোট, তাহলে নিচের কোনটি অবশ্যই সঠিক। নিচের অপশনগুলোর ভিতরে কোন অপশনটি এই প্রশ্ন অনুযায়ী সঠিক হবে। আচ্ছা, আমরা এখানে একটু গাণিতিক ভাবে এই জিনিসগুলিকে প্রকাশ করি, দেখি আমরা একটা সমাধান বের করতে পারবো। প্রথমে কি বলছে, ক খ এর চেয়ে বড়, মানে ক খ এর চেয়ে বড়, ক বড় খ ছোট। এটাকে কিভাবে লিখি আমরা, এটাকে লিখি হচ্ছে ক গ্রেটার দেন খ। এরপরে কি বলছে, গ ক এর চেয়ে ছোট, তার মানে এই যে গ ক এর চেয়ে ছোট, এই যে গ লেস দেন ক, আমরা এখানে দুইটা জিনিস পেয়ে গেলাম। এখন এই দুইটা জিনিস থেকে আমরা যদি একটা মিলাই, যে ক গ্রেটার দেন খ, মানে ক এখানে বড় খ ছোট, প্রথমটাতে ক বড় খ ছোট। পরেরটাতে কি বলছে, যে গ লেস দেন ক, তার মানে এখানে কিন্তু ক বড়, অর্থাৎ খ এবং গ, এই যে খ এবং গ, এই দুইটা সংখ্যা থেকেই
ক এর বয়সটা বেশি। ঠিক আছে, যেহেতু খ এবং গ উভয় থেকেই ক বড়, তাহলে আমরা এখন সম্পর্কে যাই যে প্রথম যে অপশনটা দেয়া আছে এখানে কি বলছে যে ক এবং গ এর বয়স সমান। কেন হবে ক এর এবং গ এর বয়স সমান? কারণ এখানে শর্ত কিন্তু বলেই দিছে যে গ লেস দেন ক, তাহলে তো গ এবং ক এর বয়স সমান হবেই না, তাহলে এটা কিন্তু সঠিক না। কি বলছে নিচের কোনটি অবশ্যই সঠিক, সঠিক অপশনটা বের করতে হবে। তো এখানে ক অপশনটা সঠিক নয়। এরপর কি বলছে যে গ খ এর চেয়ে বড়। এখন এটা কিভাবে আমি এটা বুঝবো যে গ এবং খ কার ছোট কার বড়? এখন দেখেন এখানে প্রশ্নে যেটা বলছে যে ক খ এর চেয়ে বড়, আবার গ এর চেয়ে বড়, কিন্তু খ আর গ এদের ভিতরে কে বড় কে ছোট প্রশ্ন অনুযায়ী কিন্তু বোঝা যায় না। শুধু এতটুকু প্রশ্নে বলা হচ্ছে যে খ এর চেয়েও ক বড়, গ এর চেয়েও ক বড়। এখন খ আর গ পরস্পর কত ছোট বা কত বড় এটা কিন্তু আমরা জানি না। কাজেই এই খ এবং গ এর মধ্যে যে সম্পর্ক এটা আসলে আমরা কেউই বলতে পারবো না প্রশ্ন অনুযায়ী। হ্যাঁ, এটাও সঠিক নয়। আবার খ গ এর চেয়ে বড়, এটাও সঠিক নয়। তার মানে তিনটা অপশনের কোনোটাই সঠিক হচ্ছে না। চতুর্থ অপশন দেয়া আছে কোনোটিই নয়, এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। মানে এখানে কোনো সম্পর্ক সঠিক হিসেবে দেয়া নেই ক খ গ তে। হ্যাঁ, এখানে কোনোটিই নয়, এটা হচ্ছে সঠিক উত্তর। 37 নম্বর, n যদি জোড় সংখ্যা হয় তবে নিচের কোনটি বিজোড় সংখ্যা হতে পারবে না? অর্থাৎ n এখানে যদি জোড় সংখ্যা হয়, আমরা ধরে নিলাম সর্বনিম্ন জোড় সংখ্যা হচ্ছে 2, তো আমরা n = 2 ধরে নিলাম। তো নেয়ার পরে বলছে নিচের কোনটি বিজোড় সংখ্যা হতে পারবে না? অর্থাৎ n এর মান 2 বসানোর পরে এই অপশনগুলোর ভিতরে কোনটা কখনোই বিজোড় হবে না, সবসময় খালি জোড়ই হবে। তো আমরা দেখি n এর মান, প্রথমে যে ক অপশন দেওয়া আছে এটা কি, এটা বসাই, তাহলে 2 + 3 = 5। তো এটা তো হলো না, এটা তো বিজোড় হয়ে গেল। এখানে প্রশ্নে কিন্তু বলছে নিচের কোনটি বিজোড় সংখ্যা হতে পারবে না। এখানে n এর মান 2 বসান, 4 বসান, 6 বসান, মানে জোড় যদি বসান তাহলে সবসময় 3 যোগ করার কারণে ওটা কিন্তু বিজোড়ই হয়ে যাবে। ক্ষয়ে যাই, ক্ষয়ে কি বলছে, ক্ষয়ে বলছে কি 2 ইন্টু, এই যে প্রথম 2 এটা হচ্ছে আমাদের মানে সমীকরণ বা রাশির 2, আর পরের যে 2 লিখলাম ব্র্যাকেটের ভিতরে এই 2টা হচ্ছে n এর মান, আমরা জোড় সংখ্যা ধরছি 2 এই হিসেবে, প্লাস 3 ইকুয়াল টু কত হবে 2 গুণন 5 ইকুয়াল টু 10। ওকে, এই 10 কিন্তু জোড় সংখ্যা হয়ে গেল। এখন ঘটনা হচ্ছে যে n এর মান আপনি এখানে 4 বসান, 6 বসান, 10 বসান, 12 বসান, যে কোনো জোড় সংখ্যা আপনি এখানে বসান এই খ নাম্বার সমীকরণে, সবসময় জোড় সংখ্যাই হবে। এটা কখনোই বিজোড় সংখ্যা হতে পারবে না। প্রশ্নে চেয়েছে কোনটি বিজোড় হতে পারবে না, তো অপশন খ এটি হচ্ছে আমাদের সঠিক উত্তর। 2 ইন্টু n প্লাস 3, এখানে n এর মান যত জোড় সংখ্যায় বসান না কেন সবসময় এটা জোড়ই হবে, তাহলে সঠিক উত্তর হচ্ছে খ। 38 নম্বর, কোন ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য 7 ও 16 হলে নিচের কোনটি ত্রিভুজটির তৃতীয় বাহুর দৈর্ঘ্য হতে পারে না? আমরা একটা উৎপাদক থেকে জানি যে ত্রিভুজের যে কোনো, যেহেতু 3টা বাহু থাকে ত্রিভুজের, তো ত্রিভুজের যে কোনো 2টা বাহুর যোগফল এর তৃতীয় বাহু থেকে অবশ্যই বড় হতে হবে, এটা সবসময় সত্য। এখানে যদি আমি ধরে নিই যে 7 16, এই যে দুটো দেওয়া আছে, এই যে 7 এবং 16 এই দুইটা বাহু দেওয়া আছে, তো 7 এবং 16 সাথে যদি আমি 22 ধরি তাহলে এখানে কি হবে 7 আর 16 যদি যোগ করি, এই দুটো প্রথম দুইটা বাহু যদি যোগ করি 7 আর 16 23, তো 23 22 থেকে কি বেশি, তার মানে কিন্তু এই 22 এটা কিন্তু একটা বাহু হতে পারে। প্রশ্নে চেয়েছে তৃতীয় বাহুর দৈর্ঘ্য হতে পারে না, যেহেতু 7 এবং 16 যোগ করলে 22 থেকে বড় হয়, তাহলে অবশ্যই এই 22 একটা বাহু হতে পারে। আবার 16 আর 22 যোগ করলে কত হবে 38 এর মতো হবে, 38 7 এর চেয়ে বড়, এটাও হবে। আর 22 আর 7 হচ্ছে 29, 29 আবার 16 এর চেয়ে বড়, এটাও হবে। অর্থাৎ 22 নাম্বার, 22 যে অপশনটা, ক অপশন 22, এটা কিন্তু একটা বাহু হতে পারে। ক্ষয়ে যাই, ক্ষয়ে কি বলছে 17, অর্থাৎ 7 16 এবং তৃতীয়টা যদি আমি 17 নিই তাহলে কি হবে, এই দেখেন 7 আর 16 যোগ করলে কত হয় 23, 23 তো 17 থেকে বড়ই, মানে দুইটা বাহুর যোগফল এর তৃতীয়টার থেকে বড় হতে হবে, সেটা সবভাবেই হতে পারে। দেখেন 16 আর 17 কত হয় যোগ করলে 33, 33 তো 7 এর চেয়ে বড়। আবার 17 আর 7 যদি যোগ করি কত হবে 24, 24 ও 16 থেকে বড়। অর্থাৎ এখানে এই 17 এটা কিন্তু ত্রিভুজের তৃতীয় বাহু হতে পারে।
এখন 9 আসি, দেখেন 9 কি বলছে, 9 যখন নিব তখন কি বাহুগুলো একটা আছে 7 আর একটা তো 16 দেওয়া আছে, এটা আমি 9 নিব। হ্যাঁ, এরকম আমি 9 বসালাম। তো এখন 7 আর হচ্ছে 16 যখন যোগ করব, 7 আর 16 23, 23 9 থেকে বড়, এটা হতে পারে, কোনো সমস্যা নেই। আবার উল্টা ভাবে যদি হয় এরকম যে 7 আর 6 যদি যোগ করি, সরি 9, হ্যাঁ এটা 9, ইংরেজিতে 9, 7 আর 9 যদি যোগ করি, 7 আর 9 যোগ করলে কত হয় 16, তো 16 তো 16 থেকে বড় হলো না, মানে তিনটা বাহুকে আপনি সব দিক দিয়ে গুণ করে যোগ করবেন, মানে যোগ করে মিলাই দেখবেন যে কার সাথে কার দুইটা বাহু যোগ করলে আরেকটা থেকে বড় হয় কিনা। তো এখানে দেখেন আমি 7 আর 16 যখন এখানে, 7 এবং 16 যখন আমি যোগ করলাম 23 হয়, 23টা এখানে কি 9 এর চেয়ে বড়, ওকে এটা মিলতে পারে। বাট যখন আমি 7 এবং 9 যোগ করতেছি, 7 এবং 9 যোগ করতেছি যখন 16 হচ্ছে, এই 16টা কিন্তু এর আরেকটা বাহু যে 16 আছে এই 16 থেকে কিন্তু বড় না, মানে সমান সমান হয়ে যাচ্ছে। এই জন্য এই 9 এই বাহুটা, এই 7 এবং 16 যে ত্রিভুজের বাহু, ওই ত্রিভুজের 9 বাহু হতে পারবে না। এখানে এই গ হচ্ছে সঠিক উত্তর। 39 নম্বর কি বলছে, যদি একটি সংখ্যার দ্বিগুণের সাথে 30 যোগ করা হয় তাহলে যোগফল ওই সংখ্যার 4 গুণ হয়, সংখ্যাটির 3 গুণ কত? মজার অঙ্ক। তো একটি সংখ্যার দ্বিগুণের সাথে, ধরি সংখ্যাটা x, তার দ্বিগুণ হচ্ছে 2x, ধরে নিলাম সংখ্যাটা x, তার দ্বিগুণ হবে 2x, 4 গুণ হবে 4x, 3 গুণ হবে 3x, এরকম ভাবে আর কি। তো 2x এর দ্বিগুণের সঙ্গে 30 যোগ, ওকে আমরা যে 30 যোগ করলাম, যোগ করার পরে এটা থেকে কি যোগফল হয়ে যাবে না, এটা একটা যোগফল হবে। তো বলছে তাহলে যোগফল, মানে যে যোগফলটা আমরা এখানে পাবো এই যোগফলটাই আর কি, যোগফল ওই সংখ্যার 4 গুণ হয়, ওই সংখ্যার, মানে আমরা যে সংখ্যাটা ধরছি, ধরছি তো আমরা x, x ধরছি, তো এই সংখ্যার 4 গুণ হয়, তাহলে এই যে 4x, 4 গুণ হয়ে গেল। এখন জাস্ট আমরা এটাকে সমাধান করব, এই যে 4x থেকে 2x বাদ দিব, তাহলে 2x হবে, 2x ইকুয়াল টু 30 হবে, x ইকুয়াল টু 15 হবে। তো প্রশ্নে চেয়েছে, x এর মান চায় নাই, প্রশ্নে চেয়েছে সংখ্যাটির 3 গুণ কত, অর্থাৎ x ইকুয়াল টু 15, তাহলে 3x ইকুয়াল টু কত হবে, 15 গুণন 3 ইকুয়াল টু 45, এটা চেয়েছে 45, অপশন খ। 40 নম্বর প্রশ্ন, এক এক হতে 100 পর্যন্ত 9 বিশিষ্ট সংখ্যা কয়টি? এখানে চেয়েছে কয়টি, 9 বিশিষ্ট সংখ্যা কয়টি, মানে 9 কয়টি সংখ্যার ভিতরে আছে। তাহলে আমরা 1 থেকে 100 পর্যন্ত আমরা একটু দেখে নিই সংক্ষেপে। 9, 19, 29, 39, 49, 59, 69, 79, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, এই সংখ্যাগুলোর ভিতরে কিন্তু প্রত্যেকটার ভিতরেই 9 রয়েছে। বলছে 9 বিশিষ্ট সংখ্যা কয়টি? তো এখন আমরা গুনি তাহলে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, এখানে 19টি সংখ্যা রয়েছে 9 বিশিষ্ট। ওকে, যদি এখানে আমাদের অ্যান্সার হবে 19টি। আর যদি বলতো যে 1 থেকে 100 পর্যন্ত 9 কতবার আসে, 1 থেকে 100 পর্যন্ত 9 এই সংখ্যাটি কতবার আসে, কতবার আসে বা কতবার ব্যবহৃত হয়েছে, তাহলে কি হতো, এই যে 99 এর ভিতরে আবার 9 রয়েছে দুইটা, এমনিতে প্রত্যেক সংখ্যার ভিতরে 9 আছে, বাট 99 এর ভিতরে 9 আছে দুইটা, তখন কি হতো, আমার এই 9 ব্যবহার হয়েছে 20 বার। আর এখানে আমি একটা কথা আপনাদের বলে দিই যে 1 থেকে 100 পর্যন্ত ফ্র্যাগ্রেন্ট, এটি কি ধরনের শব্দ? ফ্র্যাগ্রেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, অপশন গ। দ্য প্লুরাল ফর্ম অফ শিপ, শিপ এর প্লুরাল ফর্ম হবে অপশন ঘ শিপ, অর্থাৎ এটার ভিতরে কোনো চেঞ্জ হবে না, শিপ এবং এটার সিঙ্গুলার প্লুরাল দুটো একই, শিপ, অপশন ঘ। হি ইজ ওল্ডার দ্যান ড্যাশ, হি ইজ ওল্ডার দ্যান আই, অপশন ক।
Times have changed and so dash have we. Times have changed and so have we. Option go. My friend always goes home dash foot. পায়ে হেঁটে যাওয়া অর্থে কি বোঝানো হয়? On. তাহলে my friend always goes home on foot. Option ঘ. He has no control dash himself. He has no control over himself. তার নিজের উপরে কোনো কন্ট্রোল নেই। অপশন ঘ হচ্ছে ওভার, এটি হচ্ছে সঠিক উত্তর। I shall arrive. I shall ring you up as soon as I arrive. I shall ring you up as soon as I arrive. অপশন গ হচ্ছে সঠিক উত্তর। I arrive. Why dash done this? Why have you done this? Option go. A basket of eggs dash sold. A basket of eggs was sold. এখানে a basket of eggs বলতে এখানে আসলে এটা সিঙ্গুলারই হবে, সিঙ্গুলার হিসেবে বোঝানো হয়েছে যেন was. A basket of eggs was sold. Get rid of means. Get rid of means হচ্ছে to be free from. Option go. করিম is tall dash রহিম is taller. বাক্যটি শূন্যস্থানে কি হবে? বাক্যটি শূন্যস্থানে হবে করিম is tall while রহিম is taller. অর্থাৎ করিম লম্বা বাট রহিম আরো বেশি লম্বা। করিম is tall while রহিম is taller. আরো একটু বেশি লম্বা। রহিম আরো একটু বেশি লম্বা। এই জন্য এখানে অপশন ক while শব্দটি ইউজ করতে হবে। আইডেন্টিফাই দ্য ফল্টি সেন্টেন্স, অর্থাৎ এখানে এরর যুক্ত বা ভুল যুক্ত বাক্যটি আমাদেরকে বাছাই করতে হবে। তাহলে এখানে it is 11:30, it is 11:30, it is 11:15, it is 11 o'clock, এই অপশনগুলোর ভিতরে ফল্টি সেন্টেন্স হচ্ছে it is 11:15. অপশন গ। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, নিচের অপশনগুলোর ভিতরে The traffic is unmanageable in Dhaka. অপশন খ এটি হচ্ছে সঠিক উত্তর। The traffic is unmanageable in Dhaka. He is going to work in England dash he is learning English. সে কি কাজের জন্য ইংল্যান্ড যাচ্ছে, তাই সে কি করছে? ইংরেজি শিখছে। এখন এইটার শূন্যস্থানে কি হবে? He is going to work in England so he is learning English. সুতরাং বা সেজন্য সে ইংরেজি শিখছে। সো অপশন ঘ হচ্ছে সঠিক উত্তর। ম্যান ইজ মর্টাল এর সঠিক নেগেটিভ সেন্টেন্স কোনটি? ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, এইটার সঠিক নেগেটিভ করতে গেলে কি বলতে হয়, কিভাবে বলতে হয়? যে বাক্যের অর্থ ঠিক রেখে জাস্ট বাক্যটা নেগেটিভ করব। মানুষ মরণশীল, এটা কিন্তু আমি মানুষ মরণশীল নয় এইভাবে নেগেটিভ করা যাবে না। মানুষ মরণশীলই আছে, কিন্তু বাক্যটা আমাকে নেগেটিভ করতে হবে। এর বাক্যটা নেগেটিভ অর্থ বাংলাতে এভাবে বলি আমরা যে মানুষ অমরণশীল নয়, মানুষ অমরণশীল নয়। এইটারই জাস্ট আমরা ইংরেজি করব কিভাবে? যে নো ম্যান ইজ ইমমর্টাল, নো ম্যান ইজ ইমমর্টাল। অপশন ঘ এটি সঠিক উত্তর। হি ডিড ইট, মেক ইট ইন্টারোগেটিভ। হি ডিড ইট এইটার ইন্টারোগেটিভ হচ্ছে, এখানে যেহেতু ডিড রয়েছে, পাস্ট টেন্সে রয়েছে, তাহলে আমাকে যেটা করতে হবে অবশ্যই ডিডটা সামনে নিয়ে আসতে হবে। সামনে নিয়ে আসলে কি হবে? ডিড হি নট ডু ইট, যেহেতু এখানে মেইন যে বাক্যটা রয়েছে হি ডিড ইট, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স এবং পাস্ট টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স এবং পাস্ট টেন্স এবং অ্যাফার্মেটিভ। আর এইটাকে যখন আমি ইন্টারোগেটিভ করব তখন এটাকে গিয়ে আমাকে যেটা করতে হবে যে ডিড হি নট ডু ইট, ডিড সামনে নিব প্লাস আমরা আবার নেগেটিভে নিয়ে যাব, ডিড হি নট ডু ইট। অপশন খ হচ্ছে সঠিক উত্তর। কোন শব্দ যুগলটি ভিন্ন? নিচের অপশনগুলোর ভিতরে যে শব্দ যুগলটি বাকি শব্দ যুগলগুলো থেকে ভিন্ন সেটি আমাকে বের করতে হবে। এখানে ফলস, ট্রু, তারপর অ্যাবান্ডেন্স, তারপর স্ক্যারসিটি, শার্প, ব্লান্ট, এগুলোর থেকে লাভ এবং অ্যাফেকশন এটি আলাদা দুটি শব্দ যুগল। অপশন খ এটি হচ্ছে সঠিক উত্তর। দ্য ওয়ার্ড অফস্প্রিং মিন্স, অফস্প্রিং এর অর্থ হচ্ছে চিলড্রেন। অপশন খ। A person who is lifeless has very little. A person who is lifeless, অসহায়, লাইফলেস, এই ব্যক্তি যার কি খুবই কম থাকে, has very little, কি কম থাকে? এনার্জি। অপশন গ। A person who is lifeless has very little energy.
অপশন গ হচ্ছে সঠিক উত্তর। মিসহ্যাপ মিন্স, মিসহ্যাপ এর অর্থ হচ্ছে অ্যাক্সিডেন্ট। অপশন গ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণটি ইউনেস্কো বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ঘোষণা করে ২০১৭ সালের কত তারিখে? এটি ঘোষণা করা হয় ৩০শে অক্টোবর। অর্থাৎ ৩০শে অক্টোবর ২০১৭ সালে এটি বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ঘোষণা করা হয়। ৬২ নম্বর প্রশ্ন, রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন ভাগে বর্ণিত হয়েছে? এটি দ্বিতীয় ভাগে বর্ণিত হয়েছে। অপশন ক। দেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা কতটি? দেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা হচ্ছে ৪,৫৭৯টি। অপশন ঘ, যেটি বর্তমানে আপডেট হয়েছে এবং আপডেট হওয়ার পরে এখন দেশে বর্তমানে ইউনিয়নের সংখ্যা হচ্ছে। এলএনজি রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? এলএনজি রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। অপশন ঘ। চাঁদে সর্বশেষ কত সালে মানুষ গিয়েছে? চাঁদে সর্বশেষ মানুষ গিয়েছে ১৯৭২ সালে। অপশন ঘ। শাহ আমানত বিমানবন্দর চট্টগ্রামের আইএটিএ কোড কত? শাহ আমানত বিমানবন্দর চট্টগ্রাম এর আইএটিএ এর কোডটি হচ্ছে। অপশন ক সিজিপি। সিজিপি। অপশন ক। দেশে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির ব্যবহারের হার কত? দেশে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের হার হচ্ছে ৬৩.৩%। অপশন গ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সর্বাধিক ভেটো প্রদানকারী দেশ কোনটি? সঠিক উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র। অপশন ক। দেশের প্রথম মেট্রো রেল এমআরটি লাইন 6 এর মোট স্টেশন কয়টি? সঠিক উত্তর হচ্ছে ১৬টি। অপশন খ। বাংলাদেশের তৈরি পোশাকের বৃহত্তম বাজার কোন দেশ? সঠিক উত্তর হচ্ছে যুক্তরাজ্য। অপশন খ। বিশ্বের প্রথম ধূমপান মুক্ত দেশ কোনটি? বিশ্বের প্রথম ধূমপান মুক্ত দেশ হচ্ছে ভুটান। অপশন গ। ৭২ নম্বর প্রশ্ন, ২০২৪ সালে কোপা আমেরিকা ফুটবল প্রতিযোগিতা কোন দেশে অনুষ্ঠিত হবে? ২০২৪ সালে কোপা আমেরিকা ফুটবল অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। অপশন ক। ২০২৪ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর সর্বোচ্চ রান সংগ্রহকারী কে? সঠিক উত্তর হচ্ছে তামিম ইকবাল। অপশন ঘ। বিশ্বের বৃহত্তম অফিস ভবন কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে ভারত। অপশন গ। সিডি, ডিভিডি বা পেন ড্রাইভ থেকে কোনো সফটওয়্যার ইনস্টল করতে গেলে কোন প্রোগ্রাম প্রথমে চালু হয়? সঠিক উত্তর হচ্ছে সেটআপ। অপশন ক। ওয়ার্ড প্রসেসরে কোনো ডকুমেন্ট প্রথমবার সংরক্ষণ করতে গেলে কোন কমান্ডটি ব্যবহার করা হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ, সেভ অ্যাজ। অপশন ঘ। মাল্টিমিডিয়া কয়টি প্রকাশ মাধ্যমের সমন্বয়ে গঠিত? মাল্টিমিডিয়া ৩টি প্রকাশ মাধ্যমের সমন্বয়ে গঠিত। অপশন খ। ৭৮ নম্বর প্রশ্ন, বিপুল পরিমাণ তথ্য হতে সহজে কোনো তথ্য খুঁজে পেতে কোনটি ব্যবহার করা হয়? সঠিক উত্তর হচ্ছে ডেটাবেজ। অপশন ক। সফটওয়্যার প্রধানত কত প্রকারের হয়? সফটওয়্যার প্রধানত ২ প্রকারের হয়। অপশন ক। কত বাইটে ১ কিলোবাইট হয়? সঠিক উত্তর হচ্ছে ১০২৪ বাইটে ১ কিলোবাইট হয়। অপশন ক। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যারা আমাদের চ্যানেলের নতুন ভিডিওটি দেখলেন তারা অবশ্যই ভিডিও দেখা শেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিত্য নতুন ভিডিও পেতে এবং সমাধান পেতে অবশ্যই আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।